হ্যালো ক্লাস 12, আশা করছি ভালো আছো। আজকে আমি একটা নতুন টপিক, অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টটা তোমাদের 10 মার্কস ক্যারি করে তোমরা জানো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আর ফ্লো চার্ট লিখতে বেশ কিছু নিয়মকানুন তোমাকে ফলো করতে হবে। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। ফ্লো চার্টের ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট তোমরা যেভাবে দেখো যে বক্স আঁকতে হয়, অর্থাৎ তোমাদের এই ধরনের একটা বক্সে তোমাদের ক্লু দেওয়া থাকে, তারপরে বলে যে বাকি বক্সগুলো তোমাকে করতে হবে। তার মানে হচ্ছে যে আমাকে কয়টা বক্স করতে হবে, একটা বক্স দেওয়া থাকবে এবং এখানে একটা উত্তর দেওয়া থাকবে, আমাকে আরও 5টা বক্স করতে হবে। সেই বক্সের মধ্যে আমি উত্তরগুলো লিখব, এবং এই যে উত্তরগুলো লিখব এইটা হচ্ছে ব্যাপার, যে লিখতে গিয়ে আমাকে কী কী নিয়মকানুনগুলো ফলো করতে হবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা বক্সগুলো কীভাবে করব সেটা করার বেশ কিছু নিয়মকানুন আছে, করা যেতে পারে। কয়েকটা স্ট্রাকচারে বক্স আঁকা যেতে পারে, সেইটা নিয়ে একটু কথা বলি। বক্সগুলো কীভাবে করে দেখো, যে অনেকে আছে তার বা তুমি চাইলে তোমার খাতার মধ্যে এইভাবে বক্সগুলো করতে পারো, 1 2 3, তুমি এইভাবে করে 6টা বক্স আঁকতে পারো, তোমাকে 6টা বক্স আঁকতে হবে। আবার কেউ কেউ আছে যে এইভাবে তাদের বক্সগুলো করে, 1 2 3, এইভাবে তোমাকে 6টা বক্স করে দিতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে, বক্সগুলো কি আমি আমার মনের মতো করে আঁকলেই হবে, নাকি বক্সগুলো আঁকার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে? দ্যাট মিনস হচ্ছে আমি কি রম্বস আকারে আঁকবো, না আয়তাকার আকারে আঁকবো, নাকি গোল করে আঁকবো, এটা ব্যাপারটা কি? তো ওই রকম কোনো স্ট্রাকচার বা নির্দেশনা নেই যে বক্সগুলো আসলে কোন আকারে আঁকতে হবে। তবে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য তুমি মোটামুটি রম্বস আকার, আয়তকার আকারে, যেটার দৈর্ঘ্যপ্রস্থ সমান, এরকম আকারে তুমি 6টা বক্স আঁকতে পারো। তবে যদি তোমার খাতা, ধরো এটা তোমার খাতায় যে তোমার মার্জিন, যদি তোমার মার্জিনে দেখা যাচ্ছে যে একসাথে 6টা বক্স হচ্ছে না, তাহলে তুমি উপরে 3টে এবং নিচে আরও 3টা বক্স এভাবে এঁকে নিতে পারো। বক্স আঁকাটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি। তুমি তোমার মনের মতো করে বক্স আঁকলে অথবা অ্যারোটা যদি ঠিক মতো না দাও, তাহলে কিন্তু তোমার উত্তরটা ভুল ধরা হবে। তো এই যে অ্যারোটা দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কন্টিনিউ কীভাবে করছে, 1 এখান থেকে এইভাবে কন্টিনিউ করছে, এক। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সিরিয়াল করতে হবে, অর্থাৎ তুমি যে বক্সটা আঁকলে 1 2 3 4 5 6, অর্থাৎ আমি 6টা বক্স রেখেছি, যার মধ্যে একটার মধ্যে উত্তর তোমার দেয়ই থাকবে। এই হচ্ছে তোমার মোটামুটি স্ট্রাকচার। তবে কোনো কোনো স্টুডেন্ট আমি দেখেছি, কোনো কোনো কলেজে এরকম বলে যে একসাথেই 6টা বক্স আঁকতে হবে। যদি একসাথে 6টা বক্স আঁকতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে যে তোমার বক্সগুলো কিন্তু আর তুমি ঠিক একটা নির্দিষ্ট শেপে রাখতে পারবে না, একটু লম্বা টাইপের শেপ হয়ে যাবে। কারণ তোমার খাতার পুরো বাম পাশ থেকে ডান পাশে 6টা বক্স আঁকাটা অনেকটাই মুশকিল। তো আমি মনে করি তুমি এরই সবচেয়ে বেটার স্ট্যান্ডার্ড হবে যে 3টা করে বক্স আঁকো। অবশ্য একটানে তুমি 6টা বক্সও চাইলে আঁকতে পারো। এই হচ্ছে বক্সের স্ট্রাকচার। আবিদা সুলতানার সাথে আছে, ওয়ালাইকুম আসসালাম। সাথে আরও আছে রিয়াজুল ইসলাম রাজু। ফ্লোচার্টটা যেটা বলছিলাম যে 10 মার্কস ক্যাটাগরি বলে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো একটু জেনে নাও আজকে নিয়মগুলো কী কী হতে পারে। যতটুকু জানো তার চেয়ে এখন নতুন কিছু শেখার তো অবশ্যই আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো এবার একটু নিয়মকানুনগুলোতে চলে আসে। দ্যাট মিনস ফ্লোচার্ট লেখার কিছু রুলস তো অবশ্যই আছে, সেই রুলসগুলো কী কী হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে, আমি ফ্লোচার্টগুলো কীভাবে লিখবো, এক হচ্ছে পয়েন্ট আকারে লিখবো। কীভাবে লিখবো? পয়েন্ট আকারে। এখন পয়েন্ট আকারটা কি সেটা একটু ব্যাখ্যা করছি। আর সেকেন্ডলি হচ্ছে, তুমি তোমার লেখার মধ্যে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকবে না। সাবজেক্ট অর আর্টিকেল থাকবে না, এগুলোকে বাদ দিতে হবে। অথবা এটাকে এভাবে বলতে পারি, ওমিট অফ সাবজেক্ট অর আর্টিকেল। অর্থাৎ সাবজেক্ট এবং আর্টিকেল থাকবে না মানে কি, সাবজেক্টটা কেন থাকবে না? সাবজেক্ট ছাড়া আমি সেন্টেন্স কীভাবে করবো, তাই তো? এখন মূল কথা হচ্ছে, তোমার ফ্লোচার্টটা কোনো একটা সেন্টেন্সই না। সেন্টেন্স না মানে হচ্ছে যে একটা পরিপূর্ণ সেন্টেন্সের মতো হবে না, যেখানে সাবজেক্ট থাকবে বা সব কিছু থাকবে, এরকম কিছু থাকবে না। কিন্তু তোমাকে স্টার্টিংটা কিন্তু ক্যাপিটালি করতে হবে। হ্যাঁ, কী হবে, যে স্টার্টিংটা কিন্তু ক্যাপিটালি করতে হবে। এবং
নো ফুল স্টপ বলতে পারি আমরা, কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। অর্থাৎ যেহেতু এটা একটা পরিপূর্ণ লাইন না, তাই আমরা এখানে কোনো ফুল স্টপ দেওয়ার কথা ভাববো না। এটা একটা পয়েন্ট আকারে লিখছি, যেটা নাম্বার 1 বললাম, এটাই হচ্ছে পয়েন্ট আকারে লেখা। এবং আমি কয় ওয়ার্ডে লিখব, মোটামুটি তুমি সর্বোচ্চ ওয়ার্ড লিমিট হচ্ছে, দেখো ওয়ার্ড লিমিট হচ্ছে 7 to 8, 3-4 ওয়ার্ডে, এমনকি একটা ওয়ার্ড দিয়েও কিন্তু ফ্লো চার্ট হয়। যদি ফ্লো চার্টে ওইরকম কোনো কিছু, ধরো কারো ক্যারেক্টারিস্টিক জানতে চেয়েছে, বা ধরো যে লাঞ্ছন গল্পে যেমন ফুড আইটেমগুলো জানতে চেয়েছে, সেক্ষেত্রে ফুড আইটেমগুলো বলে, অর্থাৎ একটা ওয়ার্ডে কিন্তু তোমার ফ্লো চার্ট লেখা যাবে। তো ম্যাক্সিমাম 7 to 8 ওয়ার্ডসের উপরে হওয়ার কথা না, আরও কম করা যায়। তো সর্বোচ্চ বললাম 7 থেকে 8 ওয়ার্ড হতে পারে। তো আমরা খেয়াল রাখবো যে যদি আর্টিকেলটা বাদ দেওয়া যায়, দ্যাট মিনস এখানে যেটা বলছিলাম যে যদি দেখা যাচ্ছে যে লাইনটা স্টার্টিংয়ে আর্টিকেল আছে বা ভিতরে আর্টিকেল আছে, এগুলো একটু ওমিট করে দিয়ে কিন্তু আমরা এটা করব। সাথে সাবজেক্ট থাকবে না, অর্থাৎ হি সি যেটা দিয়ে আমরা মোটামুটি সাবজেক্ট করি, সেই সাবজেক্টটা থাকবে না। আর এখন কি কীভাবে লিখবো, এক হচ্ছে তোমার দেখো ফার্স্ট স্ট্রাকচারগুলো দেখো, কি কি স্ট্রাকচারে আমরা ফ্লো চার্ট করতে পারি। এক হচ্ছে নাম্বার 1 দেখো জিরান্ড আকারে। জিরান্ডটা আবার কি, জিরান্ডটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করলে জিরান্ড হয়। দ্যাট মিনস ধরো একটা ভার্ব যদি গো হয়, তার সাথে আইএনজি যোগ করে এই যে গোয়িংটা হলো, এটি হচ্ছে জিরান্ড। এটা কোনো ফ্যাক্ট না যে গোয়িংটা এখন কোন ওয়ার্ড হয়ে গেল, বা সকল জিরান্ডই মোটামুটি নাউন হয়ে যায়, এটার ভার্ব থাকে না। তো যেটা বলছিলাম যে ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে জিরান, এই জিরান দিয়ে আমাদের লাইন শুরু করা লাগতে পারে বা প্রয়োজন পড়তে পারে। সেটা কীভাবে বুঝবো যে আমি জিরান দিয়ে করবো? তো এটা বুঝবো হচ্ছে যে ফার্স্ট যেই বক্সটা থাকবে, সেই বক্সে তোমার উত্তরগুলো যেভাবে দেওয়া থাকবে, তুমি চেষ্টা করবে বাকি উত্তরগুলো সেভাবে দিতে। মানে হচ্ছে যে তোমার যে গিভেন উত্তরটা থাকবে প্রশ্নে, সেই উত্তরটা যদি জিরান দিয়ে শুরু করা হয়, তাহলে তুমিও চেষ্টা করবে জিরান দিয়ে কন্টিনিউ করতে। যদি না করা যায় সেক্ষেত্রে বিকল্প আছে, তবে চেষ্টা করবে জিরান দিয়ে কন্টিনিউ করতে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে জিরান দিয়ে শেষ করা যাবে, অর্থাৎ বাকি উত্তরগুলো জিরান দিয়ে করা যাবে বলেই কিন্তু এখানে জিরান দিয়ে স্টার্টিংটা করবে। আচ্ছা, এই হচ্ছে জিরান। আর নাম্বার জিরানটা আমরা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। ঘুমন্ত পড়ি, আচ্ছা যাই হোক, ভালো আছি আশা করছি। সাথে আছে ইসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। সো এই জিরান্ডের পরে আসলে ইনফিনিটিভ নিয়ে আলোচনা করি। আরেকটা প্রসেস আছে যে বা স্ট্রাকচার আছে, ইনফিনিটিভে লেখা যায়। নাম্বার 2 দেখো, ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব। জিরান্ডে ছিল কি যে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করা। আর জিরান্ড হচ্ছে 2 প্লাস ভার্ব, অর্থাৎ কোনো ভার্ব শুরু হবে 2 দিয়ে। যেমন ধরো বললাম যে 2 প্লাস স্টার্ট, যেটা হলো 2 স্টার্ট। এইভাবে কিন্তু আর ফার্স্ট ক্লুটা এইভাবে দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে তোমাকে বাকিগুলো উত্তর কন্টিনিউ করতে হবে যে এইভাবে আমি উত্তরগুলো করতে পারছি কিনা। এছাড়াও তুমি আরও কয়েকটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, যেমন নাউন ফ্রেজ দিয়ে কাজ করা যাবে। নাম্বার 3 নাউন ফ্রেজ। নাম্বার 4 ভার্বাল ফ্রেজ, বা যেটা বেশি হয় যেমন প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, বা যেটাকে আমরা বলতে পারি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ এই ফ্রেজ আকারে উত্তরগুলো হতে পারে। এখন কথা হচ্ছে যে ফ্রেজ আকারে যে উত্তরগুলো লিখবো, যে নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললাম, তাহলে ফ্রেজটা কি? হ্যাঁ, ফ্রেজ হচ্ছে বলা যেতে পারে যে যুক্ত শব্দ, মানে কয়েকটা শব্দ মিলে যখন প্রায় একটা অর্থ মিনিং করে, সেটাকে হলো ফ্রেজ বলা হয়। সেই ফ্রেজ আকারে, যেটাকে সরাসরি যেটা আমরা ফার্স্টে লিখেছিলাম যে পয়েন্ট আকারে লেখা, এরকম একটা উত্তর হবে। তো কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু পরিপূর্ণ লাইন লিখছি না,
যে লাইনের স্টার্টিংটা আমার ফুল ক্যাপিটাল হবে, প্রত্যেকটা লাইনের স্টার্টিং যেমন ক্যাপিটাল হয়, ক্যাপিটালই হবে অবভিয়াসলি, কিন্তু আমার কোনো ফুল স্টপ হবে না, এটা খেয়াল রাখতে হবে। এবং যত ছোট করে উত্তরগুলো করা যায় তত ভালো। তো আজকে আমরা জাস্ট এই নিয়মকানুনগুলো দেখালাম এবং সাথে কিন্তু একটা প্র্যাকটিস আছে। তো যা বলছিলাম যে এই যে নিয়মকানুনগুলো আমি দেখালাম তোমাদের, এই নিয়মকানুনগুলোকে বা এই রুলসগুলোকে মাথায় রেখে চলো আমরা আজকে একটা প্যাসেজ করি। তো আমি এটা মুস্তে আর কিছু কথা বলতে বলি, তোমরা এক কাজ করো যে আমি একটা প্যাসেজ পড়েছিলাম হারকিউলিসের যে প্যাসেজটা পড়েছিলাম সেই প্যাসেজটা তোমরা বের করো। তোমরা ফটোডে বই যারা হাতের কাছে আছে, এটা হচ্ছে ইউনিট 14 লেসন 4। কি বললাম যে ইউনিট 14 লেসন 4 বইটা ঝটপট বের করে ফেলো। এবং হারকিউলিসের প্যাসেজটা তো পড়িয়েছি, আশা করছি পারবে। কি বললাম যে ইউনিট 14 লেসন 4, হ্যাঁ হারকিউলিসের যে প্যাসেজটা আমরা পড়েছিলাম, প্যাসেজটা বের করো এবং ঝটপট একটু দেখে নাও। আমরা এই প্যাসেজটা সম্পর্কে আলোচনা করব। তো বই খুলতে খুলতে যেটা হচ্ছে ব্যাপার যে হারকিউলিসের প্যাসেজটা সম্পর্কে তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে। হারকিউলিসের প্যাসেজটা কেমন ছিল, যে হারকিউলিস হচ্ছে যেটাকে বলা হয় যে অ্যাকর্ডিং টু মিথ, অর্থাৎ পৌরাণিক কাহিনী অনুযায়ী হারকিউলিস ওয়াজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হারকিউলিস ছিল। গ্রিক মিথে তাই বলছে, এটা কিন্তু গ্রিক মিথের একজন সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব হচ্ছেন হারকিউলিস। তো উনি হারকিউলিসের বিখ্যাত হওয়ার পেছনের কারণ হচ্ছে যে তার ইমেন্স স্ট্রেংথ, অর্থাৎ তার অপরিসীম যে শারীরিক শক্তি ছিল এই জন্য। এবং হারকিউলিসের ব্যাকগ্রাউন্ডে আমরা যে দেখি যে উনি যেটা গ্রিক মিথ বলে দেবতাদের সন্তান আর কি, দেবতা, এবং তার ফাদার হচ্ছে জিউস। এবং হারকিউলিসের যে কাজগুলো আমরা এখানে পাই, তাকে প্যাসেজের শুরুতে যেটা দেওয়া হয় যে 12 ওয়ার্কস, তাকে 12টা কাজ করতে দেওয়া হয় তার শক্তি পরীক্ষা করার জন্য। এবং এই শক্তি পরীক্ষা করার পেছনে তাদের একটা রাজনৈতিক, মানে হারকিউলিস যে রাজ্যে ছিল সেই রাজা তাকে বারবার এই কঠিন কঠিন কাজগুলোকে ফেলে। এর পেছনে কারণ ছিল যে হারকিউলিস আসলে কতটা শক্তিশালী এটা পরীক্ষা করা, এবং পাশাপাশি হচ্ছে যে তাকে বিপদে ফেলা, এটা একটা বিষয়। কারণ হারকিউলিসের জনপ্রিয়তা যত বাড়ছিল সাধারণ মানুষের কাছে, তো রাজা ভাবছে যে একসময় হারকিউলিস হয়তো রাজা হয়ে যাবে, অথবা সে তার শক্তি দিয়ে হয়তো রাজ্য দখল করে ফেলবে। এই ভয়ে করছিল কি, সে বারবার হারকিউলিসকে বিভিন্ন রকম ট্র্যাপে ফেলার চেষ্টা করছিল, তার শক্তি পরীক্ষা করার চেষ্টা করছিল। এবং কিন্তু ফলে হচ্ছিল কি, হারকিউলিস কিন্তু জিতছিল। হারকিউলিস প্রতিটা ক্ষেত্রেই সে সফলতার সাথে তার পরীক্ষা পাশ করে এবং সে এগিয়ে যাচ্ছিল। তো এই ছিল মোটামুটি প্যাসেজ। নিশ্চয়ই প্যাসেজ তোমার বের হচ্ছে। আমরা হারকিউলিস নিয়ে যেই ফ্লোচারটা করবো তার ফার্স্ট যে ক্লুটা সেটা আমি দিচ্ছি। আগে কোশ্চেন। তো ফার্স্টে তোমার কি করতে হবে, কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। দেখো কোশ্চেনটা এরকম, read the above passage and make a flow chart. Read the above passage and make a flow chart. Showing the difficult activities of Hercules. আচ্ছা, তো ফার্স্টে তোমার একটা ক্লু দেওয়া থাকবে, সেই বাকিগুলো তোমার করতে হবে, নাম্বারিং করতে হবে 1 2 3। আমি 1 দিয়ে শুরু করলাম এবং দেখি যে প্রথম উত্তরটা কী আছে। প্রথম উত্তরটা ধরো এরকম আছে, ডিড সাম ডিফিকাল্ট টাস্ক। কিছু কঠিন কাজ করেছিল, কি ডিড সাম ডিফিকাল্ট টাস্ক। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট ক্লু। বাকিগুলো তোমাকে লিখতে হবে। তো তোমরা চেষ্টা করো, এইবার তোমরা যেটা করবে, যারা লাইনে আসো, যে কমেন্ট বক্সে তার যে কাজগুলো, যেই কাজগুলো হারকিউলিস করেছিল,
যে পরবর্তীতে সে হাইডের সাথে লড়াই করেছে, লায়নের সাথে লড়াই করেছে এবং লায়নটাকে হত্যা করেছে, এবং কীভাবে হত্যা করেছে, এবং একটা মনস্টারকে হত্যা করেছে এবং লায়নটাকে সে বয়ে নিয়ে এসছে। এই যে কাজগুলো সে করেছে সেগুলো একটা একটা ছোটো ছোটো পয়েন্টে লিখবে। দেখো তো ডিড সাম ডিফিকাল্ট টাস্ক। দেখো আমি কিন্তু কোনো স্টার্টিংয়ে কোনো সাবজেক্ট রাখিনি যে হারকুলিস ডিড সাম ডিফিকাল্ট টাস্ক, হারকুলিস নামটা রাখিনি। তো সেটাই বলছিলাম যে সাবজেক্ট থাকবে না। কমেন্ট বক্সে তোমরা এক একটা করে উত্তর লেখা শুরু করো, দেখি কে কটা উত্তর লিখতে পারে বা ফার্স্ট উত্তরটা কে লেখে এটা দেখবো। সো আর এই ফাঁকে বলে নিই যে যখন আমরা এই যে ফ্লো চার্টটা শুরু করার আগে একটা টাইটেলের মতো লিখতে হয়। লিখলে ভালো, লিখতেই হবে, না লিখলে মার্কস দেন এমন না, তবে লিখলে ভালো, এটা একটা স্ট্যান্ডার্ড বাড়ে। সেখানে হচ্ছে তুমি এই অংশটা লিখবা, এই ফ্লো চার্ট। তুমি যখন ফ্লো চার্টটা শুরু করে ফ্লো চার্ট শোয়িং দ্য ডিফিকাল্ট অ্যাক্টিভিটিস অফ হারকুলিস, ঠিক আছে, এর জায়গায় এটা তো ক্যাপিটাল হবে, এইটা উপরে লিখে তারপরে তুমি বক্সগুলো করে উত্তরগুলো করবে। সো ফার্স্ট উত্তরটা কি, ডিড সাম ডিফিকাল্ট টাস্ক। হারকুলিস খুব কঠিন কাজ করেছিল। তো বাকি কাজগুলো কি হতে পারে? বোর্ড ভালো করে বোঝা যাচ্ছে না, এখান থেকে তো একেবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে, তো তোমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তুমি একা বললে বোর্ড বোঝা যাচ্ছে না। তো যা বলছিলাম যে লেখা সমস্যা হচ্ছে। আচ্ছা দেখছি আমি কি করা যায়। আমি তো সুলতান, এখন কি লেখা কি মোটামুটি বোঝা যাচ্ছে ক্লিয়ার? সো নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে লেখা অনেক সময় ক্লিয়ার হয়, অনেক সময় হয় না। এটা আসলে কিছু করার নাই, আমাদের মেনে নিতে হবে। সেটা নেটওয়ার্ক বলতে দ্যাট মিনস তুমি যেই ইন্টারনেটটা ইউজ করছো, ওয়াইফাই অর এনি আদার্স মোবাইল ইন্টারনেট হতে পারে, সেক্ষেত্রে সমস্যাটা তোমার হতে পারে, তোমার জায়গাতে হচ্ছে অথবা আমার জায়গাতে হচ্ছে, দুইটাই হতে পারে। এটা আমাদের মেনে নিয়ে করতে হবে। সো যেটা বলছিলাম যে ফার্স্ট যেই ক্লুটা আমি লিখলাম যে ডিড সাম ডিফিকাল্ট টাস্ক, তো পরে ক্লুগুলো লিখবো। আজকে এই 5টা উত্তর মানে আরও 5টা উত্তর দিয়েই কিন্তু ক্লাস শেষ করব। তার আগে বলবো যে তোমরা কে কয়টা উত্তর লিখতে পারো সেটা একটু দেখো। আর ক্লাস যদি একেবারে মানে বোঝা যাচ্ছে না এরকম হতে পারে, যদি সাময়িকভাবে এটা হয়ে থাকে, আই এম সরি। তো সেক্ষেত্রে উত্তরটা আমি বলছি যে ফার্স্ট আমি যে ক্লুটা লিখেছি ডিড সাম ডিফিকাল্ট টাস্ক, কি বললাম যে কিছু ডিফিকাল্ট টাস্ক করেছে। তো কী কী কাজ করেছে সেগুলো হবে। তুমি তোমার মতো করে উত্তরগুলো করা শুরু করো। তুমি চাইলে একটা একটা করে উত্তর করতে পারো, মানে কমেন্ট করতে পারো। কমেন্ট বক্সে আমি উত্তরগুলো দেখবো, আবার কে কী উত্তর দিল সেটা কিন্তু বলবো। সো আমরা একই উত্তরগুলো কিন্তু সবাই শেয়ার করে করব। আচ্ছা, তো এখানে মোটামুটি 3টা বক্স করা গেলো। আমি পরবর্তীতে আরও 3টা বক্স করব। একসাথে 4টা বক্স করা দেখতে ওড লাগে। সো নাম্বারিং হবে 1 2 3। চলো দেখে নিই 2 এবং 3 কী আছে। তার আগে দেখি যে কেউ কোনো উত্তর দিল কিনা। তোমরা চেষ্টা করলে উত্তরগুলো দিতে পারে, একেবারে সহজ সহজ উত্তর। যেমন লায়নের সাথে যুদ্ধ করেছে, লায়নকে হত্যা করেছে, লায়নকে ক্যারি করে বয়ে নিয়ে আসছে। এই যে এক একটা করে উত্তর হয়ে গেল। ওকে ফাইন, সরি ওইটা চলে আসছে। আচ্ছা, নাও ক্লিয়ার। ওকে, সামিরা আক্তার মারিয়া উত্তর দিয়েছে, হ্যাঁ ফার্স্ট উত্তর দিয়েছে যে involved a fight with a lion. Very good, Samia Akhtar Maria, involved a fight with a lion. Involved a fight with a lion. আচ্ছা, ছোটো বক্সের মধ্যে লিখতে হচ্ছে তাই ছোটো লাগছে। সো আমি সামিয়া আক্তার মারিয়া যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটা নিলাম যে সে লায়নের সাথে ফাইট করেছে। এটা ছিল সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্টটা কি হতে পারে দেখি। থার্ড পয়েন্টটা কে দেয়। একই পয়েন্ট আর সেকেন্ড টাইম লেখা যাবে না, মানে হচ্ছে যে তুমি এখানে যেমন মারিয়া যে উত্তরটা দিয়েছে সেটা আমি নিয়েছি, তো বলছি যে তুমি নিজে একই উত্তর দ্বিতীয়বার দিতে পারবে না, এটা একটা ব্যাপার। এবং আরেকটা হচ্ছে যে যারা তো লাইনে আছো তারা দেখতে পাচ্ছ কমেন্টগুলো, তো যে এই উত্তর দিয়ে দিয়েছে সেই উত্তরটা তুমি আর না লিখে তুমি নতুন করে উত্তর লেখার চেষ্টা করো, অথবা চেষ্টা করো যে সবার আগে তুমি উত্তরটা লিখতে পারো কি না। যারা উত্তরগুলো লিখছো তাদের উত্তরগুলো বলা হচ্ছে।
তো সেকেন্ড উত্তর দ্যাট মিনস হচ্ছে বক্স নাম্বার 3। বক্স নাম্বার 3 উত্তরগুলো কি হতে পারে? ইনভলভড ফাইট উইথ আ লায়ন, এটা একটা উত্তর পেলাম। তো বক্স নাম্বার 3-তে কি হতে পারে দেখো, চেষ্টা করো। এরপরে সে কি করেছে, যে ডিফিকাল্ট টাস্ক করেছে, লায়নের সাথে যুদ্ধ করেছে, লায়নটাকে হত্যা করেছে। লায়নটাকে হত্যা করেছে, এটা একটা পয়েন্ট হতে পারে, কিন্তু দারুণ একটা পয়েন্ট, তাই না? তোমরা চাইলে এখন চেষ্টা করবে উত্তরের ধারাবাহিকতা রাখতে, মানে হচ্ছে যে এই যে লায়নের সাথে সে যে যুদ্ধ করছে, তারপরে লায়নটাকে হত্যা করেছে, এইটা কিন্তু যদি লিখতে চাও পরে এটা ধারাবাহিকতা রাখবে। অর্থাৎ লায়নের পরে যে এরপরে হাইডার কথা আসবে অথবা মনস্টারের কথা আসবে, তুমি এরপরে হাইডার কথা লিখলাম, তারপর আবার লায়নের কথা লিখলাম, এরকম না করে চেষ্টা করবে যে তার কাজের ধারাবাহিকতা রাখতে। এটাকে বলা হয় যে একটা অ্যারেঞ্জিং করা, বা এখানে প্যাসেজে যে ঘটনাটা দেওয়া আছে সেই ঘটনাটার একটা ধারাবাহিকতা রক্ষা করা। এটা কিন্তু রিঅ্যারেঞ্জ হিসাবে আমরা পড়ি, তাই না? সো নাম্বার 3, বক্সের 3 অর্থাৎ তোমাদের সেকেন্ড উত্তরটা কি হতে পারে? আবারও উত্তর দিয়েছে সামিয়া আক্তার মারিয়া, বলছে যে কিল দ্য লায়ন। ভেরি গুড। সো আর কেউ উত্তর পাচ্ছে না? চেষ্টা করে দেখো, পারবে তো, একেবারে সহজ। কিল্ড দ্য লায়ন। ওকে, ভেরি গুড, এটা লিখে নিই, কিল্ড দ্য লায়ন। তো লায়নটাকে হত্যা করেছে। তো আমরা অলরেডি 2টা উত্তর পেয়ে গেলাম, আমাদের লাগবে আরও 3টা উত্তর, তাই তো? এবং প্রত্যেকটা উত্তরের জন্য 2 মার্কস। এখানে কিন্তু দেখো কয়েকটা জিনিস ফলো করে দেখো। স্টার্টিংয়ে আমি কিন্তু ক্যাপিটাল লিখেছি, স্টার্টিংয়ে ক্যাপিটাল নিয়ম। আমি কিন্তু নাম্বারিং করেছি, দেখো 1-এর পরে 2, 3, এরপরে দেখো লাস্টে আমি কিন্তু কোনো ফুল স্টপ দেইনি। এই বিষয়গুলো তোমাকে খেয়াল রেখে করতে হবে। সো আমি এটা মুছে দিচ্ছি, এবং এই ফাঁকে তোমরা 4, 5, 6 মানে পরবর্তী তোমার 3টা উত্তর কি হতে পারে একটা একটা করে লেখার চেষ্টা করো। এটা হলো আমাদের বক্স নাম্বার 4, বক্স নাম্বার 5, and last box number 6. নাম্বারিং করে দিচ্ছি সুবিধার জন্য। নাম্বারিংটা আসলে অনেকে এইভাবে বাম পাশেও করলে করতে পারো, তবে এদিকে উপরে করলে একটু লুকিং গুড। আই থিঙ্ক 606ও লেখা যেত। সো 4 নাম্বার, মানে নেক্সট উত্তরটা কী হবে? লায়নটাকে হত্যা করা হলো, তারপর হাইড্রার সাথে একটা যুদ্ধের ব্যাপার ছিল, তাই তো? কেউ লিখেছে কিনা? আচ্ছা, গোমতবরী উত্তর দিয়েছে, দেখতে পাচ্ছি। সামিয়া আক্তার মারিয়া লিখেছে স্লেট এ মনস্টার কল হাইড্রা, এবং স্টাক অফ দ্য হেডস অফ হাইড্রা উইথ হিজ ক্লাব, অর্থাৎ সে পরপর 2টা উত্তর দিয়ে দিয়েছে। তো তার প্রথম উত্তরটা আমরা নিচ্ছি, স্লেট আ মনস্টার কল হাইড্রা। কি হলো তার 4 নম্বর, মানে হচ্ছে থার্ড উত্তর, স্লেট এ মনস্টার কল্ড হাইড্রা। আচ্ছা, তো হাইড্রা নামে একটা মনস্টারকে সে স্লেট করেছিল। স্লেট মানে হচ্ছে যে এখানে জবাই করা বা হত্যা করা। আচ্ছা, তারপর উত্তরটা তুমি অলরেডি দিয়েছো, স্টাক অফ দ্য হেড অফ হাইড্রা উইথ দ্য ক্লাব। কি লিখছো দেখি, যে প্রায় একজনই উত্তরগুলো দিচ্ছে, বাকিরা কি পারছে না? পারার তো কথা। আচ্ছা, শি ওয়াজ লায়ন ইউজিং অনলি হিজ ওন হ্যান্ডস লিখেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট এটা আমরা আসলে লায়নটাকে হত্যা করার বিষয়টা আমরা লিখে ফেলেছি, কয়েকটা আগে আমরা 2টা পয়েন্ট লিখেছি। তো বার্ন্ট 8 হেডস অফ হাইড্রা, তো হাইড্রার 8টা মাথাকে সে পুড়িয়েছিল। আর সামিয়া আক্তার মারিয়া আবার বলছে যে স্ট্রাক অফ দ্য হেডস অফ হাইড্রা উইথ হিজ ক্লাব, স্ট্রাক অফ দ্য হেডস অফ হাইড্রা উইথ হিজ ক্লাব।
struck of the heads of Hydra with his club, with his club. ক্লাব মানে কিন্তু কি তোমার এখানে ক্লাব বলতে বোঝাচ্ছে মুগুর, যেটাকে মুগুর বলা হয়, অথবা ক্লাবের আরেকটা অর্থ আমরা হারকিউলিস প্যাসেজে পেয়েছি যেটা বাহুবল, এটাকে ক্লাব বলা হচ্ছে, বাহু। তো কি হলো এই পয়েন্টটা 5 নম্বরে, স্ট্রাক অফ দ্য হেডস অফ হাইড্রা উইথ হিজ ক্লাব, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 5। এবং লাস্ট যে পয়েন্টটা পয়েন্ট নাম্বার 6 আমাদের দরকার, সেই পয়েন্টটা লিখবে আশা করছি। কী হবে লাস্ট পয়েন্টে আমরা কী হতে পারে, হাইড্রা লাস্ট যে এইটা ছিল হেডটা ছিল সেটাকে কী করেছিল, সে বার্ন করেছিল, বার্ন 8 হেড অফ হাইড্রা। সাবিয়া আক্তার মারিয়া বলছে বারিড দ্য ইমর্টাল হেড অফ হাইড্রা আন্ডার এ হিউজ রক। অর্থাৎ কী হলো যে ভারী একটা পাথর দিয়ে শেষ যেই অমর মাথাটা ছিল হাইড্রার সেটাকে চাপা দিয়ে দিল। Buried the immortal head of Hydra under a huge rock. Very good. এই তোটা একটু বড় ছিল তাই তো, আমরা মোটামুটি 1 2 3 4 5 6 7 7টা ওয়ার্ড পেয়ে গেছি। এখানে দেখো যে যেটা তোমরা অনেক উত্তর দিলে যে বারি দ্য ইমর্টাল হেড অফ হাইড্রা উইথ এ হিউজ রক। তো বড় একটা পাথর দিয়ে কী করেছিল সে এই যে হাইড্রার যে ইমর্টাল অর্থাৎ অমর মাথাটা ছিল সেই মাথাটাকে চাপা দিয়ে দিয়েছে। তো উত্তরগুলো হয়ে গেল মোটামুটি। আচ্ছা, বার্নড 8 হেড অফ হাইড্রা, আসলে এর যে 9টা মাথা ছিল তার মধ্যে নবম মাথাটাকে মানে যেটা অমর ছিল সেটাকে পাথর দিয়ে চাপা দেওয়া হলো, কারণ এটাকে হয়তো হত্যা করা সম্ভব না, পাথর দিয়ে চাপা দিয়ে না, যেহেতু এটা অমর তো বিকল্প পদ্ধতি করা হলো এটাকে দমিয়ে বা বন্দি করে রাখার জন্য। সো আমরা হারকিউলিস থেকে এই কাজগুলো পেলাম। ফার্স্টে পেলাম যে সে তোমাদের যে পয়েন্টগুলো ছিল, তোমরা থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা পয়েন্টগুলো উত্তর দিয়েছো। ফার্স্টে ছিল যে ফট উইথ এ লায়ন, তো প্রথমে ছিল লায়নকে হত্যা করে ফট উইথ এ লায়ন, তারপর হচ্ছে কিল দ্য লায়ন, সেকেন্ড পয়েন্টটা ছিল এটা। এবং থার্ড পয়েন্টটা ছিল স্লেড এ মনস্টার কল হাইড্রা, অর্থাৎ হাইড্রা নামে যে মনস্টারটা ছিল, মনস্টার মানে দৈত্য, সেই তাকে হত্যা করা হয়েছে, স্লেড করা হয়েছে। অ্যান্ড নাম্বার 5 দিয়েছিল যে স্ট্রাক অফ দ্য হেড অফ হাইড্রা উইথ হিজ ক্লাব, তার ক্লাব দিয়ে সে কী করেছে যে হাইড্রার স্ট্রাক অফ দ্য হেডস, তার যে মাথাগুলো ছিল যেগুলো কে মারা যায়, যা ধ্বংস করা যায়, সেগুলো ধ্বংস করেছে সে। এবং হাইড্রার যে 9th হেড ছিল যে বা হাইড্রার যে অমর মাথাটা ছিল সেই মাথাটাকে সে কী করেছে যে একটা, যেহেতু এটাকে মারা যাবে না, এটা অমর, বার্ন দ্য ইমর্টাল হেড অফ হাইড্রা বারিড, অর্থাৎ বারিড এটা কবর দেওয়া হয়েছে বড় পাথর দিয়ে, মানে পাথর চাপা দিয়ে কবর দিয়ে দেওয়া, এরকম একটা ব্যাপার ছিল। সো এই ছিল হারকিউলিসের মূল কাজগুলো। আমাদের কোশ্চেনটাই ছিল কিন্তু তাই, দেখো যে এ ফ্লো চার্ট শোয়িং দ্য ডিফিকাল্ট অ্যাক্টিভিটিস অফ হারকিউলিস, হারকিউলিস কী কী ডিফিকাল্ট অ্যাক্টিভিটিস করেছিল, এবং এই লাইনটা যেটা পোস্টের যে অংশটা আমি আন্ডারলাইন করেছি সেটা কিন্তু তোমার উত্তরগুলো লেখার আগে বক্স আকারে, উত্তরগুলো লেখার আগে উপরে তুমি টাইটেল আকারে এটা লিখতে পারো, এটা তোমার জন্য ভালো হবে। বাট এটা কিন্তু কোনো মার্ক ক্যারি করে না। এই যে তুমি উত্তরটা লেখার আগে একটা টাইটেল লিখলে, এই ফ্লো চার্ট শোয়িং দ্য ডিফিকাল্ট অ্যাক্টিভিটিস অফ হারকিউলিস বা এরকম যাই থাকে, সেটার জন্য কিন্তু তোমার আলাদা মার্কস থাকবে না, বাট স্ট্যান্ডার্ড বাড়ে।
সেক্ষেত্রে টিচারের উপর নির্ভর করে তো যে এই যে পাঁচটা যে উত্তর তুমি দিবে, 5-এ যে 10 দিবে, সে চাইলে 8ও দিতে পারে, এটাকে অথবা 5-এ 5ও দেওয়া যায়। সেক্ষেত্রে কোনো ওইভাবে কৈফিয়ত নাই, কারণ ভালো স্ট্যান্ডার্ড উত্তর লেখা তো শেষ নাই। তুমি যেটা লিখেছো তার চেয়ে ভালো হয়তো উত্তর লিখেছে, বা তোমার উত্তরটা কোনো কারণে হয়নি, এরকম হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে একটা ভুলে একটা ফুল স্টপ দিয়ে ফেলেছো, এটা যদিও রুল অনুযায়ী এই ফুল স্টপ দেওয়ার জন্য লাইনটা কেটে দেওয়া উচিত, যেহেতু এটা পরিপূর্ণ লাইন না, কিন্তু দেখা যাচ্ছে তুমি একটা হেডিং লিখেছো, তোমার হ্যান্ড রাইটিং সুন্দর, বা তুমি বক্সগুলো সুন্দর করে লিখেছো, এই যে সুন্দর একটা উপস্থাপনের জন্য দেখলো যে ঠিক আছে এই ফুল স্টপটা টিচার তো ওইভাবে কেয়ার করলো না, বা ওইভাবে তোমাকে এর জন্য মার্কস কাটলো না, এটা হতেই পারে, তুমি ফুল মার্কস পেয়ে গেলে, অথচ তোমার কিন্তু 2 মার্কস কাটা যেতে পারত। সো আমরা তো আজকে কি করলাম স্টুডেন্টস, আজকে আমরা হাইড্রোলিক্সের প্যাসেজটা নিয়ে ফ্লো চার্ট করলাম। তো সামনের দিন অন্য একটা প্যাসেজ নিয়ে ফ্লো চার্ট করবো। তো এখন থেকে বেশ কয়েকটা দিন কয়েকটা ক্লাস আমি ফ্লো চার্টের উপর করবো, এবং আজকে যেমন জাস্ট আমরা কী করেছিলাম যে ফ্লো চার্টের কী কী নিয়মকানুন আছে, রোলসগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম, তারপরে একটা প্যাসেজের ফ্লো চার্ট করলাম। এরপরে একটা প্যাসেজ থেকে কিন্তু বেশ কয়েকটা ফ্লো চার্ট হতে পারে। মোটামুটি ধরো একটা প্যাসেজ থেকে যদি তুমি 3 থেকে 4টা ফ্লো চার্ট করো, বা মিনিমাম 3টা ফ্লো চার্ট করো, তাহলে ওই প্যাসেজটা দিয়ে আর কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না, অর্থাৎ সব ধরনের ফ্লো চার্ট তোমার করা হয়ে যাবে। তবে যদি ফ্লো চার্টের প্যাসেজটা হারক্লিস বা গাজীপীর এই ধরনের প্যাসেজের মতো ছোটো ছোটো প্যাসেজ হয়, বাট ফ্লো চার্ট যদি প্যাসেজটা হয় তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো, যেমন 7ই মার্চের যে ভাষণটা ছিল অনেক বড়, অথবা নেলসন ম্যান্ডেলা, অথবা হাকালুকি হাওয়ার যে প্যাসেজটা আমি পড়িয়েছি, ওইরকম প্যাসেজ হলে কিন্তু ওখান থেকে অনেক ফ্লো চার্ট আসতে পারে, প্রায় দেখা যাবে যে 8টা-10টা ফ্লো চার্ট পড়তে হবে, কারণ ওখানে অনেকগুলো প্যারা নিয়ে ওই প্যাসেজটা করা আছে। তো নেক্সট ডে আমি যেই প্যাসেজটা নিয়ে ফ্লো চার্ট করবো, প্রথম প্যাসেজটার কথা বলে নিব তোমাদের, তোমরা বই নিয়ে প্রস্তুত থাকবে। তো মনে রাখবে যে আমি এই সামনে আরও কয়েকটা ক্লাস ফ্লো চার্টের উপর করবো, তখন আমরা একটা প্যাসেজ নিয়ে কয়েকটা ফ্লো চার্ট করবো, কমপক্ষে 2টা ফ্লো চার্ট করবো, এরকম একটা চিন্তা ভাবনা থাকবে। সো আজকে এই পর্যন্তই। যারা আমার সাথে ছিলেন, যেমন বিশেষ করে সামিয়া আক্তার মারিয়া প্রায় সবগুলো উত্তর দিয়েছে, আর আরেকজনও দিয়েছে, তার কথা বলেছি। তো এভাবে উত্তরগুলো দিলে সুবিধা হয়, বা বুঝতে সুবিধা হয় যে তোমরা বুঝতে পারছো বা অ্যাটেন্ড করছো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবে, এবং সামনের দিনের ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আর আরেকটা বিষয় না বললেই না, যেমন আজকে হচ্ছে 30 তারিখ, বছরের শেষ দিন। তো সবাই ভালো থাকবে। এই বছরটা অবশ্যই ভালো কাটে নাই মানে তোমাদের ছাড়া তো আমাদের ভালো থাকার কথা না। আমরা ফেস টু ফেস ক্লাস নিতে পারি নাই, অনলাইনে ক্লাস নিয়েছি সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসায় আছো, এবং করোনার যে সেকেন্ড ওয়েভটা তো চলছে, পাশাপাশি নতুন ধরনের করোনা আসছে, শুনেছো হয়তো, তোমরা শুনে থাকবে যে গতকাল আমি শুনলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় এই যে নতুন ধরনের করোনা এর 7 জন রোগী শনাক্ত হয়েছে। তো আমাদের আরও বেশি সচেতন হতে হবে রাস্তায় চলাফেরার ক্ষেত্রে। যদি খুব বেশি ইমার্জেন্সি না, আমরা বাইরে যাব না, আর যদি যাওয়ার প্রয়োজন পড়ে আমরা খুব মাস্ক বা অন্য বিষয় নিয়ে সচেতন থাকবো। এবং সামনের দিন ক্লাস শুরু আসার সাথে ফ্লো চার্ট নিয়ে প্রস্তুত থাকবে, আমরা ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবে। সামনের বছর 2021 সাল আমাদের যাতে খুব ভালো যায়, এবং 21 সাল তোমাদের পরীক্ষার বছর, তোমরা পরীক্ষা দেবে এবং ভালো একটা রেজাল্ট করবে আশা করছি। এবং অ্যাগেইন হ্যাপি নিউ ইয়ার।